শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আজ আমি তোমাদের পল্লব স্যার আবারও উপস্থিত হয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে প্রথম অধ্যায়ের উপর আরও একটি নতুন লেকচার ভিডিও নিয়ে। প্রথম অধ্যায়ের উপর ইতোমধ্যে আমরা কয়েকটি লেকচার ভিডিও কমপ্লিট করেছি এবং তারই গতানুগতিক ধারায় আজ আমরা উপস্থিত হয়েছি আরেকটি নতুন এবং আকর্ষণীয় একটি লেকচার ভিডিও নিয়ে। আজকের লেকচার ভিডিওটি মূলত আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের বর্তমান বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ইম্পর্ট্যান্ট একটি টপিক, যে টপিকটির নাম হলো রোবট ও রোবোটিক্স। তাহলে চলো শুরুতেই জেনে নেওয়া যাক রোবট আসলে কি। কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মতো কিছু কাজ করতে পারে তাকে রোবট বলা হয়। আসলে কম্পিউটারাইজ সিস্টেম নিয়ন্ত্রিত যে সকল যন্ত্র বা মেশিন মানুষের মতো কিছু কাজ করতে পারে তাকে রোবট বলা হয়। আর প্রযুক্তির যে শাখায় এই রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন, প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে মূলত রোবোটিক্স বলা হয়। রোবট শব্দের উৎপত্তি ও আবিষ্কার সম্বন্ধে আমরা প্রথমে একটু জেনে নিই। রোবট শব্দটি মূলত এসেছে রোবোটিক্স শব্দ থেকে এবং রোবোটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ রোবোটা থেকে, যার ইংরেজি হলো রোবট এবং আবিধানিক অর্থ হলো শ্রমিক, দাস বা কর্মী। তাহলে রোবট শব্দটি এসেছে কোথা থেকে? রোবোটিক্স শব্দ রোবোটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ রোবোটা থেকে এবং সেখান থেকে মূলত এসেছে রোবট শব্দটি। 1921 সালে চেক লেখক ক্যারল ক্যাপেক একটি সায়েন্স ফিকশন গল্প লেখেন যেখানে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম রোবোটা শব্দের পরিচয় করেন। এবং 1950 সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার এবং ওই একই দেশের উদ্যোক্তা ও উদ্ভাবক জর্জ চার্লস ডেভল মিলে সর্বপ্রথম ইউনিমেট নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন। এবং এই রোবোটিক্সের যে জনক বলা হয় সেটি এই ফ্রেডরিক এঙ্গেলবার্গ এবং অনেক ক্ষেত্রে চার্লস ডেভেল দুইজনকেই মূলত রোবোটিক্সের জনক বলা হয়। রোবোটিক্সের কিছু নিয়ম কানুন বা কিছু আইন আছে। জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার কর্তৃক রচিত রোবোটিক্স ইন প্র্যাকটিস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ইন্ডাস্ট্রিয়াল রোবটস নামক বইয়ে মুখবন্ধ লিখেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এবং এঙ্গেলবার্গের সাথী আইজ্যাক অ্যাসিমভ। আইজ্যাক অ্যাসিমভ রোবট, সায়েন্স ফিকশন ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় আমেরিকান লেখক এবং বায়োকেমিস্ট্রির অধ্যাপক ছিলেন। তিনি ওই বইয়ে মুখবন্ধে রোবোটিক্সের 3টি নিয়ম, বিধিবিধান ও আইনের কথা তুলে ধরেন। সেগুলো হলো: রোবট কখনোই কোনো মানুষের ক্ষতি করবে না অথবা উদাসীন্য বা অপবৃত্তির মাধ্যমে কাউকে ক্ষতির সুযোগ দিবে না। দ্বিতীয় নিয়মটি হচ্ছে প্রথম নিয়মের সাথে সাংঘর্ষিক না হয়ে রোবট সবসময় মানুষের নির্দেশ মেনে চলবে। এবং তৃতীয় নিয়মটি হচ্ছে রোবট অবশ্যই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যতক্ষণ না প্রথম ও দ্বিতীয় নিয়মের সাথে সাংঘর্ষিক হয় মানব কল্যাণে রোবট তৈরি করা হয়, মানুষের জন্য ক্ষতি নয়। তাই রোবট তৈরির ক্ষেত্রে এই নিয়ম বা আইনগুলো মেনে চলা হয়। আসলে মূলত 3টা নিয়ম যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে একবারে আমরা বলতে পারি যে রোবট যাতে মানুষের ক্ষতি না করে ঠিক সেই বিচার বিবেচনাগুলো মাথায় রেখে আমাদের রোবট তৈরি করতে হবে। পরবর্তীতে জেনে নেই রোবটের বিভিন্ন উপাদান বা অংশগুলো। রোবট আসলে যদিও আমরা দেখতে অনেক সময় মনে করি যে হিউম্যানয়েড রোবট বা মানুষের মতো অনেক সময় রোবট আমরা কল্পনা করে থাকি, কিন্তু তারপরও দেখা যায় যে রোবট বিভিন্ন উপাদান বা অংশ নিয়ে আসলে গঠিত হয়। যেমন প্রথম অংশটি হচ্ছে মুভেবল বডি। মুভেবল বডি বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে স্থানান্তরিত হবার জন্য একটি রোবটের চাকা, যান্ত্রিক সংযোগ সম্পন্ন পা কিংবা
কোনো ধরনের নড়াচড়া করাতে সক্ষম যন্ত্রপাতি এখানে যুক্ত থাকে এই মুভেবল বডিতে। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর হলো মূলত এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। মূলত এই অ্যাকচুয়েটর থাকার জন্যই একটি রোবট বিভিন্ন দিকে এর কার্যক্রম পরিচালনা করতে পারে। এটি চালানোর জন্য শক্তি হিসেবে বিদ্যুৎ বা বিভিন্ন সময় হাইড্রোলিক পাওয়ার বা বিভিন্ন শক্তি আসলে ব্যবহার করা হয়। এক কথায় এটিকে মানুষের মতো রোবটের হাত পায়ের পেশি হিসেবেও অভিহিত করা হয়। তৃতীয়ত যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো পাওয়ার সিস্টেম, কারণ অ্যাকচুয়েটরকে বা মুভেবল বডি এই দুটো অংশকেই কার্যকরী করার জন্য যে বিষয়টি অবশ্যই বা যে সিস্টেমটি অবশ্যই আমাদের প্রয়োজন সেটি হচ্ছে পাওয়ার সিস্টেম। তার কারণ বৈদ্যুতিক সংযোগ ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। এর পরবর্তীতে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিট। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিট আমাদের বৈদ্যুতিক রোবটের মোটরসমূহের বৈদ্যুতিক সংযোগ প্রদান করে থাকে। একই সাথে হাইড্রোলিক ও নিউমেটিক সিস্টেমের রোবটকে নিয়ন্ত্রণকারী সার্নাইড বা ভালভসমূহকে এটি বৈদ্যুতিক সংযোগ প্রদান করে থাকে। এজন্য ইলেকট্রনিক সার্কিটও কিন্তু পাওয়ার সিস্টেমের সাথেই খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এবং তার থেকেও যেটি গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার, মানে যেটি হচ্ছে মেন সার্কিট হিসেবে কাজ করে আসলে, যে রোবটের মধ্যে স্থাপিত প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার সব কিছু নিয়ন্ত্রণ করে। যদি কোনো কারণে রোবটের আচরণ পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে ভেতরে থাকা এই কম্পিউটারটি, মানে মোদ্দা কথা যে প্রসেসরটি আমাদের আসলে চেঞ্জ করতে হয় বা প্রসেসরটি রিপ্রোগ্রাম করতে হয়। অনুভূতি, অনেক সময় দেখা যায় যে রোবটের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। মানুষের যেমন কোনো উদ্দীপনায় সাড়া দেওয়া অনুভূতি থাকে, তেমনি রোবটেরও মাঝে মাঝে এরকম অনুভূতি দেওয়া হয়। তাকে খোঁচা দিলে হয়তো সে বলবে যে আমি বিরক্ত হচ্ছি, বা কোনো হাসির জায়গা আসলে সে হয়তো হাসতে পারে। যদি তার মধ্যে অনুভূতি প্রদান করা হয় তখনই কিন্তু এই অংশটি কাজ করবে। ম্যানিপুলেশন বা পরিবর্তন করা, আসলে দেখা যায় যে রোবটের হাত পায়ের সাহায্যে এর আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করা যায় অনেক সময়, এবং বস্তুটি পরিবর্তন করার এই যে পদ্ধতি এটাকেই মূলত ম্যানিপুলেশন বলা হয়। আসলে রোবট এই কয়টি উপাদান বা অংশ নিয়েই মূলত তৈরি করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখব, একটি রোবটের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। তার বেসিক কিছু সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মূলত রোবট তৈরি করা হয়। সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই বা মূলত দেখা হয় সেটি হচ্ছে যে রোবট নির্দিষ্ট প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত বিধায় যে কোনো কাজ দ্রুত ও নিখুঁতভাবে এটি সম্পন্ন করতে সক্ষম হয়। রোবট বিরতিহীন ও ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। রোবট যে কোনো মানবিক অনুভূতি তথা রাগ, ঘৃণা, ভয়, বিরক্তি প্রভৃতি থেকে সম্পূর্ণ মুক্ত বিধায় তার কাজের মানবিক অনুভূতির কোনো বাধা সৃষ্টি হয় না। রোবট পারিপার্শ্বিক পরিস্থিতি অনুভব করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রদত্ত সক্ষমতা অনুসারে তার কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যে কোনো ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর অসহনীয় পরিবেশে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। আসলে রোবটের এই বেসিক কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু মূলত রোবট তৈরি করা হয়, যে সে যে কোনো পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারবে, অ্যাট এ টাইম অনেক কাজ করতে পারবে, একটানা কাজ করতে পারবে, এবং কিছু পার্টিকুলার প্রোগ্রাম দ্বারা তাদেরকে কন্ট্রোল করা হয়। রোবোটিক্সের ব্যবহার, আসলে রোবোটিক্সের ব্যবহারের শেষ নেই, তারপরও কিছু উল্লেখযোগ্য ব্যবহার এখানে তুলে ধরা হচ্ছে। যেমন প্রথমেই যে ব্যবহারটি আসবে সেটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং। কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিংয়ে রোবোটিক্স ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে যানবাহন ও গাড়ির কারখানায় রোবট ব্যবহৃত হয়। দ্বিতীয় যে অংশটি আসবে বিভিন্ন ধরনের বিপজ্জনক কাজে, যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনির অভ্যন্তরের কাজ ইত্যাদি ক্ষেত্রে রোবোটিক্স ব্যবহার করা হয়, অর্থাৎ রোবট ব্যবহার করা হয়। ভারী শিল্প কারখানা অনেক সময় ব্যবহার করা হয়, যেমন ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল ওঠানো, যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় রোবট ব্যবহার করা হয়। পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষার কাজে অর্থাৎ রোবট অতি ক্ষুদ্র মাইক্রোসার্কিটের বিভিন্ন উপাদান পুঙ্খানুপুঙ্খরূপে অবিশ্বাস্যভাবে পরীক্ষা করতে পারে, যা করা মানুষের পক্ষে প্রায় কঠিন বা অসম্ভব। মেইল ডেলিভারি দ্যাট মিন্স অনেক সময় বৃহৎ প্রতিষ্ঠানের বিল্ডিং সমূহ জুড়ে বিভিন্ন মেইল স্টেশনে মেইল ডেলিভারির কাজে বিশেষ ধরনের রোবট ব্যবহার করা হয়। আলট্রাভায়োলেট পেইন্ট দিয়ে মার্ক করা রুটগুলোকে অনেক সময় রোবট অনুসরণ করে থাকে এই ক্ষেত্রে।
ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। এটা আমরা অনেকেই জানি যে বাসা বাড়িতে আমরা অনেক সময় না থাকলে তখন রোবট রেখে যাওয়া হয়, সেই রোবটটি সিকিউরিটি হিসেবে সে দায়িত্ব পালন করতে পারে। পুলিশের সাহায্যকারী হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়, জিম্মি মুক্ত করা, গোলাগুলি ইত্যাদির মতো পরিস্থিতিগুলোতে অনেক সময় বিশেষ করে সেনাবাহিনীর সাহায্যকারী হিসেবে রোবট বেশি ব্যবহার করা হয়। সামরিক ক্ষেত্রে যে বিষয়টি বলছিলাম সেটি এখানে চলে এসেছে। বিভিন্ন সামরিক ক্ষেত্রে বোমা নিষ্ক্রিয় করা, ভূমি মাইন শক্ত করা, সামরিক নানা ধরনের সরঞ্জামাদি বহন করা, অন্যান্য মিলিটারি অপারেশনে রোবট ব্যবহার করা হয়। ঘরোয়া ক্ষেত্রেও রোবট অনেক কাজে ব্যবহার করা হয়। থালা বাসন ধোয়া থেকে শুরু করে রান্নাবান্না বিভিন্ন ধরনের কাজে রোবট মূলত ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন সময় রোবট আসলে আমরা ব্যবহার করে থাকি। এমনকি একই সাথে আমরা মহাকাশ গবেষণাতেও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই রোবট ব্যবহার করে থাকি। রোবট ব্যবহারের যেমন অনেক সেক্টর রয়েছে, তেমন সেই রোবট ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও আছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা বা খারাপ দিক হচ্ছে যে মানবকর্মীর মতো রোবট কোনো আকস্মিক পরিবর্তিত পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে নিয়ে কাজ করতে পারে না যদি না তার প্রোগ্রাম পরিবর্তন করা হয়। আসলে বিষয়টা হচ্ছে অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট মানুষ যে কাজটা করতে পারে, যে কোনো কিছু দরকার হচ্ছে, মানুষ তার চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে সেই ওই মুহূর্তের কোনো একটা ডিসিশন নিতে পারে বা কোনো একটা আকস্মিক চেঞ্জ সে করতে পারে। বা রোবটগুলো দেখা যায় পার্টিকুলার এক একটা কাজের জন্য তৈরি করা হয়, এজন্য সে ওই নির্দিষ্ট কাজের বাইরে সে আর খুব একটা কাজ করতে পারে না। রোবট ব্যবহারের ফলে ধীরে ধীরে মানুষ কর্মহীন হয়ে পড়ছে, এতে বেকারত্ব বাড়ছে এবং মানুষও ধীরে ধীরে তার কর্মদক্ষতা হারিয়ে ফেলছে। রোবট ব্যবহার এখনো অত্যন্ত ব্যয়বহুল এবং এর ব্যবস্থাপনা এখনো সহজসাধ্য হয়নি। রোবট তৈরির বিভিন্ন কোম্পানি আছে, সেই কোম্পানির কথা বলে হয়তো শেষ করা যাবে না, কিন্তু কয়েকটি উল্লেখযোগ্য কোম্পানির ম্যানুফ্যাকচার এবং তাদের তৈরি রোবট এখানে তুলে ধরা হয়েছে, যেমন ইয়াসকাওয়া, ফানুক, আইরোবট, বোস্টন ডাইনামিক্স, হিউম্যানয়েড রোবট বিভিন্নগুলো। ইয়াসকাওয়া 1989 থেকে তাদের কাজ শুরু করে এবং মনোটন নামে পরিচিত। এটি কাস্টিং, প্যাকেজিং বিভিন্ন ধরনের কাজে এটি ব্যবহার করা হয়। ফানুকও বিভিন্ন ধরনের ছোট বড় সকল স্বয়ংক্রিয় রোবট তৈরি করে থাকে। আইরোবট হচ্ছে খুবই জনপ্রিয় একটি রোবটের অন্তর্ভুক্ত, যেটি MIT দ্বারা 1990 সালে প্রতিষ্ঠিত একটি রোবট কোম্পানি। রুম্বান মেঝে ও ফ্লোর পরিষ্কার করতে দক্ষ হয়। এছাড়া বিভিন্ন ধরনের হিউম্যানয়েড রোবট আমরা দেখতে পাই, যেটি হচ্ছে যেমন জাপানের মুরাতা বয়, সনি কর্পোরেশনের কিউরি, তারপর হোন্ডা কোম্পানির আসিমো, বিভিন্ন ধরনের রোবট আমরা দেখতে পাই বিভিন্ন কোম্পানির আবিষ্কার করা। রোবট নিয়ে আসলে আলোচনা শেষ নেই, তারপরও চেষ্টা করছি যাতে আমরা ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে রোবটটা বেসিক্যালি কি বা আসলে কি কাজ করতে পারে বা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে রোবট কোথায় ব্যবহার করা হয় তারই কয়েকটি ছোটখাটো উদাহরণ আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে দেখার বা বোঝার চেষ্টা করি। Technologies never stay still, especially from the side of robotics, and so are we. So today we will see a dozen of cool cyber animals. And not only, one robot from our list even knows how to cook food. The family of robot animals from the German developer of robotics, Festo, is growing. The company presents many new robots, for example, a swarm of ants that can interact with each other, as well as butterflies and dragonflies, which are characterized by all the ease and grace of these insects. When they were created, the company focused not only on their appearance, but also on behavioral characteristics. The ants coordinate with each other all their actions and movements. Each ant, that is 13 centimeters long, has on its belly a radio module through which precise coordination is carried out. A 3D stereo camera in the head of the ant allows it to see, and the infrared optical sensor installed below monitors the movement of the mini robot. Meanwhile, 2 onboard batteries provide up to 40 minutes of wireless ants work, and they are recharged in the dock with the help of their antenna. As for butterfly robots,
The weight of each butterfly is only 32 grams. This includes 2 servos, a pair of small batteries, and a laser-made casing. After one charging that lasts 15 minutes, butterflies will be able to flutter for about 4 minutes, and their flight looks very impressive. They're not just butterflies, but a whole system that consists of 10 high-speed infrared cameras installed in a room where butterflies fly. They track the infrared markers installed on the robots, transmitting data in real time to the central computer, so that's how coordination of butterflies is going in the space. You can hardly distinguish these bionic butterflies from the real ones in the room where they fly. Robotic seagulls and dragonflies that can fly just like their living relatives. The seagull was developed in 2012. Later, a dragonfly that can hang in the air, no worse than its natural counterpart, was invented. All the details of the dragonfly were made on a 3D printer, and you can control this miracle with a smartphone. Through these developments, the company could edge out the development market of flying drones, but it doesn't need it. The technology of flying and hovering in the air is worked on these 2 prototypes. The Kangaroo Robot. At the core of the Bionic Kangaroo is a mechanism of repercussion. It uses the energy recovered from one jump to help it make another. Real kangaroos quickly get tired and could not jump for a long time without this mechanism. Springs that store mechanical energy on the landing and give it away on the next jump are used in this project. Bionic Kangaroo that weighs 7 kilograms and highs 1 meter can make a jump of 80 centimeters in length and 40 centimeters in height. The power supply system that forces it to move is a pneumatic accumulator. The robot is controlled by a special bandage that reads myoelectric signals from the human forearm. Of course, Boston Dynamics is engaged in the development of robotic organisms. Nowadays, this is a kind of Skynet from the saga of the Terminator. Their dog robot was originally designed for military purposes, but it was too clumsy and primitive in its actions. Later, they created a robot cheetah that gallops at 45 kilometers per hour. This is a little bit faster than the peak speed of the current world record holder. Thus, a 4-legged robot developed by order of the US military today is able to catch up and destroy any person on this planet. And their new robot looks like a cross between a medium-sized dog and a giraffe. It can run, walk, sneak on half bent, and can even bring you something to drink. It won't refuse to clean up, throw garbage into the trash can, and put dirty dishes into the dishwasher. At full charge, it can work up to 90 minutes, chasing the house, collecting garbage, and according to the video, make fun of the owner. The robot is wired with sensors that allow it to navigate in space and successfully carry out the tasks assigned to it, and it can easily climb stairs. Robot Shark. This unmanned underwater facility, a robot shark length of about 1.5 meters and weigh up to 45 kilograms. Like a real fish, the robot uses the tail to move and control its movement. The robot moves in a fish way, so it is very difficult to distinguish it, or at least isolate it on the background of real marine fauna. It can swim above and dive to depth. Such shark can reach an enemy ship unnoticed. She can spy, repair ships, and arrange sabotage. Robot Cook. This is not an animal as you might think, but the invention is so cool that it can become one of your favorites in the future. A robot that knows how to cook different foods no worse than a real person. This miracle looks like 2 hands attached over the hob that can use any kitchen appliances, exactly copying the actions of a person. At the presentation, the robot cooked soup for the participants, spending only 30 minutes. Also noteworthy is that the system is controlled using a smartphone and scopes recipes from the net. It is reported that this robot is able to copy the movements of a cook's hands, shot on a video camera,
In the version for sale, there will be a refrigerator and storeroom where the cooking products will be stored, and a robotic cook will put the dirty dishes into the dishwasher. In order to not frighten people with a RoboCop that waves with knives in different directions with great speed, the developers have made the robot chef slower than the average person. The robot spider. From the beginning, it is worth mentioning that the spider model was printed using a 3D printer. The engine is integrated with the servo motors of the paw, 3 in each. The resulting system provides simple control of flexible plastic movements with convenient coordination from the control panel. He was shown in one of the series of Mythbusters. Underwater robot snake. The mechanical snake is designed to perform maintenance and repair of various mechanisms on the seabed, mainly on oil platforms. It is capable of replacing costly autonomous underwater vehicles, easily slipping into places where cumbersome robots cannot reach. Fish is another underwater inhabitant and environmental controller. How to control the level of water pollution. You can take samples, take it to the laboratory and analyze. And you can use a specifically designed robot in the form of a fish that will float in the water and check its purity. Robot fish tests were conducted in the port of the Spanish city of Giljan. At this stage, it was checked how effectively they are able to determine the degree of water pollution and help to recognize the main sources of pollution. Robotic puppy named Chip. It is remarkable by its wheels of the original shape on the outside of the paws that move the toy over complex surfaces, whether it's smooth, slippery tile, or carpet. The electronic intelligence and ingenuity of the CyberDog is based on the abundance of sensors in its design. Accelerometer, gyroscopes, infrared, and sensors analyze the lighting and other environment parameters. They allow the robot puppy to see, feel, react to the owner's touch and the gesture commands given to it. Unfortunately, the toy was not equipped with voice recognition technology, but a special bracelet is included as a control panel. It allows the cyber... So students, আজকের লেকচার ভিডিও এই পর্যন্তই। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। অনেকগুলো উদাহরণ দেখলাম, সেগুলোর ভিডিও দেখলাম যে কিভাবে একটি রোবট কাজ করে। বিভিন্ন ধরনের রোবট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। মানুষ দেখো বিভিন্ন যন্ত্র মানে পশু পাখির বিকল্প হিসেবে আজ রোবট আনছে যে বিভিন্ন কাজে লাগানোর জন্য। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।